আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার? এখানে চার্ট দেখা যাচ্ছে। আহ, প্রত্যেকে হ্যাঁ স্যার। আমাকে একটু হয় মুখে না হলে চ্যাটে বলে দাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আজকে আমরা শিখব যে টুলটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি, মার্কেটের মুভমেন্ট গণনা করতে পারি, সেই টুলটা সম্বন্ধে শিখব। তার আগে বেসিক কটা কথা বলা, যে মার্কেট সারাদিন বিভিন্ন মোশনে মুভ করে, কখনো ধীর গতিতে, কখনো দ্রুত গতিতে, কখনো একেবারেই কনসোলিডেট করে যায়, এক জায়গা থেকে যেতেই চায় না। তো আমরা আগের দিন শিখেছিলাম কি না, মার্কেট যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা ধীর গতিতে চলে, তাহলে সেই মার্কেট থেকে তেমন কিছু পাওয়া সম্ভব নয়। মার্কেট থেকে কিছু পেতে গেলে কি করতে হবে? মার্কেটকে একটা মুভমেন্ট দিতে হবে, কম সময়ে অনেকটা পথ মার্কেটকে অতিক্রম করতে হবে। তবেই সেই মার্কেট থেকে আমরা যদি সেই মতো উপরের দিকে গেলে কল বা নিচের দিকে গেলে পুট ধরি, তাহলে একটা ভালো রোজগার হবে। অন্যথায় যদি মার্কেট স্লো চলে, সেক্ষেত্রে এটা হবে না। আর যদি ভীষণ স্লো চলে, তাহলে মার্কেট আমার মোশনে গেলেও ক্ষতি হতে পারে, লস হতে পারে। এই জন্য আমরা যে থিওরিটা শিখব, সেই থিওরিটা শুধু পূর্বাভাস দেবে যে এইখান থেকে একটা বড় মুভমেন্ট হতে পারে, এখান থেকে একটা বড় কল হতে পারে, বা এখান থেকে একটা বড় পুট হতে পারে। 99% ক্ষেত্রেই সেই মুভমেন্ট গুলো ফাস্ট হবে, দ্রুত হবে। এরকম হতে পারে যে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা ধরে মুভমেন্ট হলো না, কিন্তু যখন মুভ করবে একসাথে খুবই তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যাবে। এরকম না অনেকগুলো ছোট ক্যান্ডেল দিয়ে মুভমেন্ট করতে করতে যান। তো আমি একটা স্ক্রিন দিলাম, স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছে। এই স্ক্রিনটার নাম এলটিপি ক্যালকুলেটর। এটা মাননীয় ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি তার আবিষ্কার করা এবং তারই বানানো সফটওয়্যার। এই সফটওয়্যারে কি পাওয়া যায় না, এই সফটওয়্যারে পাওয়া যায় রিয়েল টাইম ডেটা। ডেটাটা প্রোভাইড করে কে না, এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আমরা যে কেনা বেচা করি তার রিয়েল টাইম তথ্য, সেটা টাকার বিনিময়ে এনএসি পাবলিককে দেয়। এনএসির নিজস্ব সাইটে অপশন চেনটা পাওয়া যায় ফ্রিতে, সেখানে কিন্তু টাকার বিনিময়ে নয়, ফ্রিতে পাওয়া যায়। কিন্তু ফ্রিতে পাওয়া যায় বলে এই অপশন চেনটা ডিলেড থাকে, রিয়েল টাইম থাকে না। রিয়েল টাইমটা অবশ্যই পেড পেড ডেটা, যেখানে যা কিছু এখন ঘটছে তাই তাই দেখা যায়। এখন প্রশ্ন, মার্কেটে আমরা যে থিওরিটা পাবো, সেই থিওরি অনুযায়ী মার্কেট চলে কেন, আমি একটু আলোচনার মাধ্যমে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে মার্কেট চলে কেন। মার্কেটে আমরা যে স্ক্রিনটা দেখি, যে চার্টটা দেখি, এই চার্টটা চলে কেন? কখনো উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে যাচ্ছে, কখনো দাঁড়িয়ে যাচ্ছে, কখনো স্লো চলছে, কখনো ফাস্ট চলছে, কখনো উপরে গিয়ে নিচে চলে আসছে, নিচে গিয়ে উপরে চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে কেন? এই বিষয়ে কারোর কোনো আইডিয়া আছে? আনমিউট করে কেউ বলতে পারবে? কারোর কোনো আইডিয়া? মার্কেট চলছে নিজের মতো, শুধু আমরা প্রেডিকশন করতে পারছি চ্যাটের মাধ্যমে। মার্কেট নিজের মতন চলে না। মার্কেট এই যে চলে, সেটা হচ্ছে যে আমরা যারা বায়ার আছি, সেলার আছি, তাদের অ্যাক্টিভিটিস এর উপর মার্কেট চলে। হ্যাঁ, মার্কেট চালানোর জন্য একটা সফটওয়্যার বেশিরভাগ। দেওয়া আছে, সেখানে শিখিয়ে দেওয়া আছে কিছু কমেন্ট, যে যেদিকে বিক্রির বা যেদিকে কেনা বেশি হবে,
যেমন হবে তার অনুযায়ী তোমাকে এতটা করে পথ চলতে হবে। মানে প্রচুর লোক কল কিনে নিল, প্রচুর লোক পুট সেল করে দিল, তাহলে তোমাকে উপরের দিকে যেতে হবে। প্রচুর লোক পুট কিনে নিল বা কল সেল করে দিল, তাহলে তোমাকে নিচের দিকে যেতে হবে। এই প্রতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই যে কেনা বেচা করছে, একটা দড়ি টানাটানি হচ্ছে। এখানে আমি মার্ক করছি, এটা হচ্ছে বায়ারদের কলম ভলিউম, আর এটা হচ্ছে সেলারদের কলম ওয়াই। আমি ভলিউম আর ওয়াই এর উপরে মনে হয় ভিডিও সবাইকে দেওয়া আছে, সবাই সেটা সম্বন্ধে জানা আছে। নতুন যারা আছেন জগন্নাথ দা বা এরা, ওয়াই ভলিউম সম্বন্ধে ধারণা আছে তো? হ্যাঁ, ধারণা আছে। ঠিক আছে। তো তাহলে এই ওয়াই আর ভলিউম, এটা কত বেশি ক্রয় বিক্রয় হবে, তার উপরে ওই মার্কেটটা উপরে নিচে যাবে। বোঝা গেল? হ্যাঁ, যতটা কেনা হচ্ছে বিক্রি হচ্ছে। এবারে এই সব মানে আমি আমি একটু সহজভাবে বলতে চাইছি, বিষয়টা এতটা সহজ হবে না, বিষয়টা জটিল হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত কেনা বেচাটা আবার বিভিন্ন স্ট্রাইক প্রাইসে হয়। সব তো এক স্ট্রাইক প্রাইসে হয় না, না। বিভিন্ন স্ট্রাইক প্রাইসে কেনা বেচা হয়। তাহলে বিভিন্ন স্ট্রাইক প্রাইসে যদি কেনা বেচা হয়, তাহলে কি হবে? প্রত্যেকে আলাদা আলাদা রকম গতি দেবে। তাহলে কি হচ্ছে, একটা দড়ি আছে, তাতে দুটো দল আছে, দুটো পক্ষ আছে। এক পক্ষে পুট বায়ার কল সেলার, এক পক্ষে কল বায়ার পুট সেলার। তারা দড়িটাকে টানছে, তাদের ক্ষমতা আলাদা আলাদা। সেখানে ধরে নিই যে দড়িটা টানাটানি করছে, কিছু বাচ্চা আছে 6 বছরের, কিছু 8 বছরের আছে, কিছু 10 বছরের আছে, কিছু 20 বছরের আছে, কিছু বৃদ্ধ আছে। মানে আমি বলতে চাইছি প্রত্যেকের মার্কেটকে মুভ করানোর ক্ষমতা আলাদা আলাদা। আমরা যে কিনছি সেটাই মার্কেটকে মুভ করায়। তাহলে প্রত্যেকের ক্ষমতা আলাদা আলাদা, কেউ অনেক বেশি লটে কেনে, কেউ কম লটে কেনে, কেউ কাছে স্ট্রাইক প্রাইসে কেনে, কেউ দূরে স্ট্রাইক প্রাইসে কেনে। এই সবাই মার্কেটকে একটা মোমেন্টাম দেয়। এই মোমেন্টামটা যোগ বিয়োগ করে যে দিকটা ভারী হয় মার্কেট সেদিকে ছোটে। এই পর্যন্ত বক্তব্য ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, সারা দিনে যখন যেটা কেনা বেচা হবে তার উপরে মার্কেট রিয়্যাক্ট করবে, তার উপরে মার্কেট মুভ করবে। যখন প্রচুর মানুষ কল কিনবে আর পুট সেল করবে, তখন এই সফটওয়্যারকেই শেখানো আছে, যে সফটওয়্যারে চার্ট চলে, সেটা তো নিশ্চয়ই একটা সফটওয়্যার আছে, সেখানে নিশ্চয়ই শেখানো আছে যে তখন মার্কেটকে উপরে যেতে হবে। যখন সবাই মিলে বিক্রি করে দেবে আর রাইটাররা কেনা শুরু করবে, তখন মার্কেট নিচের দিকে যাবে। এটার দড়ি টানাটানি ঠিক যেটা, যতটা পরিমাণ জয় হবে মার্কেটের মুভমেন্ট ততটা পরিমাণ হবে। ঠিক আছে? এখন অ্যাকচুয়াল কোন অঙ্কটা দেওয়া আছে, সেটা তো অঙ্ক যিনি তৈরি করেছেন তিনি জানেন। আমাদের স্যার কি করেছেন, ওটার একটা ব্যাক ক্যালকুলেশন করেছেন। উনি দীর্ঘ 15-20 বছর ধরে সারা দিন রাত মার্কেটকে ওয়াচ করেছেন, প্রতিদিন গণনা করেছেন, অঙ্ক করেছেন, করে এই থিওরিটা উপস্থিত করেছেন। সেখান থেকে আমরা পাই মার্কেট ঠিক কত দূর থেকে কত দূর পর্যন্ত যেতে পারে প্রেজেন্ট সিনারিও দেখে। প্রেজেন্ট সিনারিওটা কোথায় পাওয়া যায়? না, প্রেজেন্ট সিনারিও আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের এলটিপি ক্যালকুলেটরে এই অপশন চেনের যে যে বিষয়গুলো দেখি, আমি সেই বিষয়গুলোকে পরিচয় করাচ্ছি। আমি শুধু অপশন চেনটা দেখাচ্ছি, পুরোটা পরে একদিন ডিসকাস করব বাকি ডিটেলটা। আমি শুধু অপশন চেনের চারটুকু ডিটেলটা বলছি। মাঝখানে একটা দাগ আছে, দেখা যাচ্ছে আলাদা করে আকাশি কালার, আমি মার্ক করলাম। এটা মার্কেট প্রাইস, মানে মার্কেট এখন কত দামে চলছে সেটা এখানে দেখা যায়। আর কি আছে, তার নিচে যে কলমটা আছে, এই পুরো কলমটা হচ্ছে স্ট্রাইক প্রাইসের কলম।
হলুদ দাগের মধ্যে যেটা আছে। ক্লিয়ার? স্ট্রাইক প্রাইসটা কি একটু ব্যাখ্যা করে নি, তারপরে বাকিগুলোতে যাবো। আজকে সবাইকে পরিচয় করাই বিষয়গুলো কি। স্ট্রাইক প্রাইস হচ্ছে যে মূল্যের উপরে আমি ইন্স্যুরেন্স করাচ্ছি অপশনে। আমি বলেছিলাম না অপশনটা একটা ইন্স্যুরেন্স। আমি যদি একটু নিচের দিকে যাই, $24,200 উপরে একটা পুট কিনি, তার মানে কি দাঁড়াবে না মার্কেট যদি 24,200 নিচে যায়, যত নিচে যাবে অত টাকা আমাকে দিতে হবে। মার্কেট আজকে কোথায় ক্লোজ করেছে না মার্কেট আজকে ক্লোজ করেছে 24,116.80। সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি, সংখ্যাটা মাথায় রাখতে হবে, কারণ এই সংখ্যাটার উপরে আজকে বিষয়টা বোঝাবো। মার্কেট আজকে ক্লোজ হয়েছে 24,116.8 বা 80। বোঝা গেছে? এখন বক্তব্য হচ্ছে যে আমি যদি 24,200 পুট নিই, তার মানে কি ওটার সম্পর্ক হচ্ছে যে আমি 24,000 মূল্যের উপরে ইন্স্যুরেন্স করিয়েছি। 24,200 থেকে যতটা নিচে যাবে মার্কেট, অত টাকা আমাকে দিতে হবে, মানে অতটা আমার ক্ষতি, অত টাকা দিতে হবে। এখন এই 24,116 24,200 থেকে কত কম, যে কেউ বিয়োগ করে আমাকে জানাতে হবে। খাতায় কলমে বিয়োগ করা যাক। 24,200 থেকে 24,116 টাকা 80 পয়সা কত দাম? উত্তর দিতে হবে, না হলে ক্লাসটা চলবে না। 83.20। অঙ্ক ভুল হয়নি তো? 83.20। আমি বলছি অঙ্ক ভুল হয়নি তো? না, ভুল হয়নি। 17। ভুল হয়নি, ভুল হয়নি। আমি ভুল দাগ হয়নি, ভুল দিচ্ছি হয়নি। একটা দাগে। ওই স্ট্রাইক প্রাইসটা যখন ক্লোজিং হয় তখন দাম ছিল 83 টাকা 20 পয়সা। পাওয়া গেল? হ্যাঁ। আমি যদি 24,150-এরটা নিতাম, তাহলে দাম হতো 33.20। 33 টাকা 20 পয়সা। খোকন দা, সৌরভ দা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক চলো। যেখানে গিয়ে মার্কেটটা থামবে, আমার স্ট্রাইক প্রাইসের থেকে যতটা নিচে থামবে অত টাকা আমাকে দিতে হবে। কতটা নিচে থেমেছে? 33 টাকা 20 পয়সা নিচে থেমেছে, 33 টাকা 20 পয়সা দিয়েছে। স্ট্রাইক প্রাইসটা কি তাহলে না যেটার উপরে নির্ভর করে আমি বৃহস্পতিবার 3:30-এ দাম পাবো, আমার প্রিমিয়ামের অ্যাকচুয়াল দাম নির্ধারণ হয়, সেটাকে বলে স্ট্রাইক প্রাইস। নিফটি স্ট্রাইক প্রাইস 50 পয়েন্ট পর পর হয়, ব্যাংক নিফটি 100 পয়েন্ট পর পর হয়। তেমনি প্রতিটা স্টকের জন্য আলাদা, কেউ 0.5 পর পর আছে, কেউ 1 টাকা পর পর, কেউ 2.5 টাকা পর পর, কেউ 10 টাকা পর পর, কেউ 20 টাকা পর পর, কেউ 15 টাকা পর পর, কেউ 12 টাকা 50 পর পর। প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসের এই ডিফারেন্সটা ভিন্ন। নিফটির ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসের ডিফারেন্সটা 50 করে। 23,800, 23,850, 23,900, 23,950, 24,000, 24,050, 24,100, 24,150, 24,200, 24,250, 24,300, ঠিক যেমন করে স্ট্রাইক প্রাইসটা আমার দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি সেটা পড়লাম। সব 50 পয়েন্ট দূরত্বে আছে। একইভাবে যদি কল কিনতাম, মার্কেট 24,100 কল কিনেছি, বক্তব্য হচ্ছে এখান থেকে মার্কেট যত উপরে যাবে আমি তত টাকা পাবো।
কত উপরে গেছে? 17। 16 টাকা 80 পয়সা। হুম। আমি 16 টাকা 80 পয়সা পাবো। ঠিক আছে, এখন বক্তব্য অনেকের মনে প্রশ্ন আসছে, বাকিগুলো মেলেনি, এটা 116 টাকা 80 হওয়ার কথা ছিল, 116 টাকা 75 কেন? 24,000-এরটা বলছি, 24,100 না, 23,900, 216 টাকা 80 হওয়ার কথা ছিল, 216 টাকা 65 কেন? এই ধরনের প্রশ্ন কারোর মনে জাগছে কি? হ্যাঁ, হালকা করে তো জাগছে। হ্যাঁ, কেন অঙ্কটা মেলেনি? কেন ওখানে গিয়ে 216 টাকা 80 নয়? কেন ওখানে গিয়ে 116 টাকা 80 নয়? 5 পয়সা, 10 পয়সা, 15 পয়সা কম কেন? কম অন্য কোনো কারণে না। এই যে এলটিপি দেখা হয়েছে, এটা হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, মানে শেষ কোন দামে বিক্রি হয়েছে। বক্তব্য হচ্ছে 3:30-এর সময় দাম হয়েছে 216 টাকা 80 পয়সা। ওই সময়টা কেউ কেনেনি, ওর 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে লাস্ট ব্যক্তি কিনেছিল, তখন দামের এইটুকু তফাৎ ছিল। ক্লিয়ার সবার কাছে? হুম। কারণ এর দাম তো সকালের দিকে আরো অনেক বেশি ছিল, ছিল না? তখন তো বেশি দামে বিক্রি হয়েছে, কারণ এর অন্য সময়ে বিক্রি হলে দাম তো কম বেশি থাকবেই, তখন টাইম ভ্যালু ছিল, মার্কেট একটু উপরে ছিল বা নিচে ছিল, বিভিন্ন তফাৎ ছিল। যদি অ্যাকচুয়াল 3:30-এ বিক্রি হতো, 3:30 বেজে 00 সেকেন্ড, মানে একদম লাস্ট সেকেন্ডে, তাহলে কিন্তু 216 টাকা 80 পয়সাই দাম হতো। একই পুটের দিকেও 83 টাকা 20, পরেরটা হওয়া উচিত ছিল 133 টাকা 20, তারপরেরটা হওয়া উচিত ছিল 183 টাকা 20। এই যেটুকু তফাৎ আছে, তফাৎটা হচ্ছে যে এটা এক্সাক্ট 3:30 বেজে 00 সেকেন্ডে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের কম বেশিতে বিক্রি হয়েছে। তখনকার দামটা এই ছিল, তাই এই দামে বিক্রি হয়েছে। যদি ডট অ্যান্ড ডট সেই দামে বিক্রি হতো, সেই সময়ে বিক্রি হতো, তাহলে ডট অ্যান্ড ডট সেই দামে দাম হতো। এই পর্যন্ত বক্তব্য ক্লিয়ার? সৌরভ দা, খোকন দা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জগন্নাথ দা, বিশেষ করে যারা নতুন হ্যাঁ, হ্যাঁ। হুম, বন্ধুগণ, ঠিক আছে। ক্লিয়ার তো? হুম তাহলে হুম আমরা শিখলাম কি, স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসটা কি না, নিফটিতে স্ট্রাইক প্রাইস 50 পয়েন্ট দূরে দূরে থাকে। যে স্ট্রাইক প্রাইসের উপর ভিত্তি করে আমার এলটিপির দাম নির্ধারণ হয়, যার উপর ভিত্তি করে সেটাকেই বলে স্ট্রাইক প্রাইস। প্রতিটা স্ট্রাইক প্রাইসের দাম তো ভিন্ন হবেই। কেন ভিন্ন হয় এক একটা স্ট্রাইক প্রাইসের দাম, সেটা পাওয়া গেল। ওকে, এর হ্যাঁ, পরের লাইনটা হচ্ছে দুদিকেই, ডান দিক বাঁ দিক দুদিকেই। এর পরের লাইনটা হচ্ছে এলটিপি। এলটিপিটা কি না, এলটিপিটা হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, মানে এখনকার দাম কত জানি না, যে দামে এই মুহূর্তে শেষ বিক্রি হলো, সেই দামটা ছিল এলটিপি, লাস্ট ট্রেডেড প্রাইস। মানে জাস্ট এক্ষুনি যে দামে বিক্রি হলো, সেই দামটা হচ্ছে এলটিপি। আমি যদি বিক্রি করি এই দামের কাছাকাছি পাবো। বোঝা গেল এলটিপি কি? যেটা ঘটে গেছে হ্যাঁ, সেই দামটা কিন্তু, যেটা দেবে এই দামটা না। এটার একটু মানে যখন কেনা বা বিক্রি হয়েছে তখন লাস্ট যে দামটা ছিল আমি সেটা। যখন দেখছি, সব সময় হুম। লাস্ট যেটা বিক্রি হয়েছে সেই দামটা দেখাবে, আচ্ছা। লেটেস্ট যেটা বিক্রি হয়েছে সেই দামটা দেখাবে, কোন স্ট্রাইক প্রাইসে কি দাম আছে। ওকে, হুম। একটা জায়গা দেখাই, সবার দাম 10 পয়সা ছিল, এই 5 পয়সা ছিল, এটার দাম 10 পয়সা, মানে কি এটা লাস্ট বিক্রি হয়েছে 10 পয়সায়, তারপরে আর বিক্রি হয়নি, তাই এটা 10 পয়সা থেকে গেছে, নাহলে এটাও 5 পয়সা হতো। থিওরিটিক্যালি এটার দামও 5 পয়সা 3:30-এ, কিন্তু যখন 5 পয়সা হচ্ছে তখন কেউ কেনা বেচা করেনি। বোঝা গেল? হ্যাঁ।
তাহলে এলটিপির পরেরটা হচ্ছে চেঞ্জ পিটিএস। পরের কলম উপর থেকে নিচ পর্যন্ত চেঞ্জ পিটিএস, এই লাইনটা। চেঞ্জ পিটিএসটা কি? চেঞ্জ পিটিএসটা হচ্ছে গতকালকের তুলনায় আজকের দামের পরিবর্তন কতটা। চেঞ্জ মানে কি? পরিবর্তন হওয়া। পরিবর্তন। কালকের দামের তুলনায় আজকে কতটা পরিবর্তন হয়েছে, এটা চেঞ্জ পিটিএস। উদাহরণ দিয়ে বোঝানো যাক। একদম উপরে 23,800 পুট সাইড, লাল দিকটা, ডান দিকে 23,800, 5 পয়সা হচ্ছে এলটিপি, আর চেঞ্জ পিটিএস হচ্ছে কত? 6 টাকা 45 পয়সা। 7 টাকা 80 হচ্ছে এই 23,800টা, হ্যাঁ 6 টাকা 45। তাহলে 6 টাকা 45টা কি লেখা আছে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস আছে, 6 টাকা 45 নয়, -6 টাকা 45। মানে কালকে যা দাম ছিল আজকে তার থেকে 6 টাকা 45 কম। কালকের দামটা পাওয়া যাবে তো? হ্যাঁ। কালকে 6.5 টাকা দাম ছিল, আজকে সেটা 6 টাকা 45 কমে হয়ে গেছে 5 পয়সা। ক্লিয়ার? ঠিক তেমনি নিচে 24,050-এরটা এখনকার দাম 10 পয়সা। চেঞ্জ বিটিএস কত? মাইনাস এটা 18 টাকা 20 পয়সা। -18 টাকা 20। মানে 18 টাকা 20 পয়সা এ দাম হারিয়েছে। আগে এর দাম 18 টাকা 20 পয়সা বেশি ছিল, তাহলে যোগ করতে হবে। 18 টাকা 30 পয়সা দাম ছিল, এখন কমে কমে হয়ে গেছে 10 পয়সা। 18 টাকা 20 পয়সা, এটা লস। কেন লস? এই লসটা টাইম ভ্যালুর লস। বুঝে গেল? এই লসটা টাইম ভ্যালুর লস। কারণ মার্কেট তো নিচে গেছে, এটা পুট ছিল, তাহলে কালকের থেকে আজকে পুটও কিনেছি, 18 টাকা 30 পয়সা দিয়ে পুট কিনেছি। মার্কেট সারা দিনে নয় নয় করে 500-600 পয়েন্ট নিচে গেছে, কি যায় আসে, তাতেও লস হয়েছে, হয়নি? আমরা এগুলো শিখবো কেন হয়। হ্যাঁ। আমরা এগুলো সবই শিখবো, আমাদের থিওরির মধ্যে এই সবগুলোই আছে। যে এই লসটা কেন হয় শিখলে আমি কোনোদিন এই জিনিসটা ভুলেও কিনবো না। কারণ এই জিনিসটা কিনলে লস হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে সম্ভবত এটা শিখবো। ঠিক আছে? এখন কি শিখছি? যে এটার দাম ছিল কালকে 18 টাকা 30, আজকে এটার দাম হয়েছে, -18 টাকা 10 পয়সা। হ্যাঁ, -18 টাকা 10 পয়সা। আর এটা একটু গড়বড় করে মাঝে মাঝে। আচ্ছা, উল্টো দিকে দেখি। 23,950-এর এখন দাম 166 টাকা 45। চেঞ্জ বিটিএস কত? -226 টাকা 10 পয়সা। তাহলে এটা যোগ করলে যা হবে, অত টাকা দাম ছিল, 226 টাকা 10 পয়সা লস হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। শুধু লস দেখালাম, একটু লাভ দেখাই, না হলে দেখতে খারাপ লাগছে।
একদম উপরে দাগ দিয়েছি 24,200। এখন দাম 83 টাকা 20। চেঞ্জ পিটিএস কত? 41 টাকা 45 পয়সা। এটা কিন্তু দাম বেড়েছে, আগে দাম কম ছিল। আবার দাগ দিচ্ছি 24,300-তে ফুটে। এখন দাম কত? এখন দাম এখন দাম কত? হচ্ছে 183 টাকা 25 পয়সা। আর আগে দাম আগে ছিল কত ছিল? 110 টাকা, 110 টাকা 5 পয়সা। না, এটা তো বেড়েছে। আগে দাম কত ছিল মানে এটা যোগ করতে হবে, এই এটা বিয়োগ করতে হবে। আগে এটার দাম ছিল 73 টাকা 20 পয়সা, ও সরি 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 সরি, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এটা কালকে যখন মার্কেট বন্ধ হয় তখন দাম ছিল 73 টাকা 20 পয়সা, আর আজকে মার্কেট বন্ধের সময় এটার দাম হয়েছে 183 টাকা 25 পয়সা। কতটা বড়ত্রী, কতটা দাম বেড়েছে, না সেটাই চেঞ্জ পিটিএস। 110 টাকা 5। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হুম। পরের কলম, পরের কলমের ডেফিনেশন কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়েছি, ভিডিওগুলো সকলকে পাঠানো হয়েছে সম্ভবত, কাজেই এটা সম্বন্ধে সবার জানা উচিত। ভলিউম কাকে বলে, ওয়াই কাকে বলে, সকলের ক্লিয়ার তো? ভলিউম কাকে বলে, হ্যাঁ ক্লিয়ার আছে। ওয়াই কাকে বলে? ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। তো অপশন চেনে ভলিউমটা হচ্ছে প্রতিদিনের, মানে আজকে সারাদিনে যা ভলিউম আছে এই পর্যন্ত শেষ, কালকে আবার 0 থেকে শুরু হবে। বোঝা গেল? ওয়াইটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়, মানে ওয়াইটা প্রতিদিনের নয়। বিষয়টা আবার একটু বোঝাই, আগের দিনের ক্লাসে রিকলও হয়ে যাবে। ভলিউম মানে হচ্ছে আজকে সকালে কতটা কেনা হলো, সেটাই ভলিউম। আবার কেউ বিক্রি করলো, কেনা হলো, আবার একবার ভলিউম বাড়লো। যতবার এটা চলতে থাকবে ততবার ভলিউম বাড়বে। যদি রাইটার কমায় বা বাড়ায় তবে ওয়াই চেঞ্জ হবে। ঠিক আছে, আমি একটা স্ট্রাইক প্রাইস দিয়ে বোঝাই, সুবিধা হবে, এটা দিয়েই বোঝাই। ওয়াই কত ছিল? 2,03,30। ওয়াই ছিল 2,03,30। সেটাই বিক্রি হয়েছে 2,82,84,484 বার, মানে 24,200 স্ট্রাইক প্রাইসে ওপেন ছিল 2,03,30টা শেয়ার। তাহলে ওপেন ছিল কত? 2,03,30টা শেয়ার বাজারে ছাড়া ছিল, ওয়াই ছেড়ে রেখেছিল বাজারে। সেটাকে নিয়ে আমরা কিনেছি বিক্রি করেছি, কিনেছি বিক্রি করেছি, কিনেছি বিক্রি করেছি, সারা দিনে এটা চলতে থেকেছে এতবার। কতবার? 2,82,00,000 বার। মানে ভাগ করলে কি দাঁড়াবে, এক একটা গড়ে 141 বার করে বিক্রি হয়েছে। কিছু আন্দাজ করাতে পারলাম, বোঝাতে পারলাম? খোকন দা, সৌরভ দা, সমীরণ, হ্যাঁ। হুম। জিনিস হ্যাঁ দাদা, কটা? ঠিক আছে। জিনিস মার্কেটে কিন্তু 2 লক্ষ আছে, বিক্রি হয়েছে 2,82,00,000 বার। মানে ওই জিনিসটা আমরা বারবার কিনেছি, বারবার বিক্রি করেছি, যতবার এই কেনা বেচা হয়েছে সেইটা কাউন্ট হয়েছে ভলিউমে। ওয়াইটা কিন্তু ওটা ছিল। এই ওয়াইটা যখন শুরু হয় তখন থেকে যে সংখ্যাটা থাকে, তাহলে ওয়াইটা তো তারা ছেড়ে চলে যায় না, তারা যেটা রেখে দেয় সেটা ওয়াই।
মানে ওয়াইটা জিরো পরের দিন আমাদের ক্যালকুলেটরে বা এনএসির অপশন চেনে দেখাবে না, কিন্তু পরের দিন সকালে ভলিউম আবার জিরো থেকে শুরু করবে, আজকে সারাদিনে কত ভলিউম জেনারেট হলো। কিন্তু কত ওয়াই এখন ওপেন আছে, যেহেতু ওয়াই ওপেন থাকে, ওয়াইটা সেজন্য জিরো হয় না, যা আছে সেটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে। এই বক্তব্যটা বোঝা গেল? হ্যাঁ। বোঝা বোঝা গেল। তাহলে আগের দিন তো ওয়াই ছিল, আজকে আবার ওয়াই আছে, সেই কারণে ওয়াই চেঞ্জ। ওয়াই চেঞ্জ কেন? না, ওয়াই আগের দিন ছিল, আজকেও আছে। আগের দিনের আজকে একই হবে? না, আপ ডাউন হবে। না, আলাদা হতেই পারে। কাজেই ওয়াই এর পাশে যে কলমটা, সেই কলমটার নাম হচ্ছে ওয়াই চেঞ্জ। এখানেও গ্রিন আছে, রেড আছে। রেড মানে মাইনাস, গ্রিন মানে প্লাস। রেডে মাইনাস লেখাও আছে, রেড করে দেওয়া আছে। আর গ্রিন মানে প্লাস। মানে কি? যে কোনো একটা ধরা যাক, ছোট করে ধরি। 24,350-এর ডান দিকে সংখ্যা ছোট আছে। ওয়াই কত ছিল? ওয়াই ছিল মাইনাস চল্লিশ করতে হাজার হবে। চারশো ছিয়াত্তর কিন্তু এই হ্যাঁ, ওয়াইটা কি? আজকের আট দিনের ওয়াই। হাজার সাতানব্বই প্লাস হয়ে 40,000 হয়েছে। তার মানে কালকে এখানে 40,000 ছিল কি? না, 32,000 সামথিং ছিল। 32,000 সামথিং, 32,300-র কাছাকাছি, 279। ক্লিয়ার? কিন্তু তার উপরেরটা কি? মাইনাসে আছে। 1,06,000 এখন আছে, এটা মাইনাস 51,916। তার মানে কি, এটা ছিল 1,57,918। আজকে ওয়াই স্কোয়ার আপ হয়েছে, হয়ে ওয়াই কমে 1,06,000 হয়েছে। বোঝা গেল ওয়াই চেঞ্জ কি? হ্যাঁ। পরের গুলো সম্বন্ধে ডিটেল আলোচনা করবো না, শুধু নামগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি। প্রতিটা বাম দিকেরটা বাম দিকে সরে যাচ্ছে, ডান দিকেরটা ডান দিকে সরে যাচ্ছে। আমি একদিকে দেখাচ্ছি, এবার বাম দিকেই দেখাচ্ছি শুধু। তারপরটা হচ্ছে আইভি। আইভি মানে হচ্ছে ইমপ্লয়েড ভলাটিলিটি। এটার একটা রোল আছে, মেজর রোল আছে আমাদের ট্রেড করার জন্য। আমরা এটা খেয়াল করি ট্রেড করতে গিয়ে। খেয়াল আমরা সব কটা কলমের সব কটা বিষয়ে খেয়াল করলে তবে গিয়ে একটা ট্রেড হবে, না হলে একটা ট্রেড হবে না। অনেকেই আছে সকালবেলা ঘুম ভাঙলো, দাঁত মাজতে মাজতে মোবাইলটা তখনও পরিষ্কার দেখা যাচ্ছে না, একটু ঝাপসা ঝাপসা, ঘুম ভেঙে একটা গেছে। কল একটা পুট, হ্যাঁ, একটা কল হবে, নাহলে একটা একটা পুট নেবে। পুট হবে। ঠিক আছে, এবারে তাতে কি হতে পারে? মার্কেট হয় উপরে যাবে না নিচে যাবে, হয় লাভ হয় না, না হলে লস হবে। কিন্তু অ্যাকুরেসি চাইলে এতটা পড়তে হয়। এতটা পড়ে উঠতে আমার জেনারেলি, বাকি কত সময় লাগে জানি না, আমার জেনারেলি সময় লাগে 9টা 15 থেকে অ্যাটলিস্ট 9টা 25 পর্যন্ত। হুম হুম। মিনিমাম বুঝতে সময় লাগে যে এই মার্কেটটা আজকে কি হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ। বোঝা গেল যে সকাল হলেই পাওয়া যাবে না, কিন্তু সময় লাগবে। আইভি হচ্ছে ইমপ্লয়েড ভলাটিলিটি। আইভি যত বেশি হবে, মার্কেট তত ভলাটাইল হবে। কখন উপরে যাবে কখন নিচে যাবে। এখন আইভি বেশি আছে একটু, 16, 17, 18 হচ্ছে নিফটির জন্য ভালো আইভি। আজকে মার্কেট প্রচুর মুভমেন্ট করেছে, কারণ আজকে আইভি বেশি ছিল। যখন আইভি অনেক বেশি থাকবে, তখন ট্রেডই করা যাবে না। আমরা কত আইভি দেখেছিলাম ভোটের রেজাল্টের সময়? 30+। সমীরণ, সুব্রত ভুল বলেছে। ভোটের হুম রেজাল্টের হুম। দিন 60-এর বেশি ছিল। 60, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60+। 64, 5, 8 হুম। হামেশাই ছিল। ওই দিনের ফলটা
যারা যারা ট্রেড করেছে তাদের তাদের মনে থাকবে, বহু বছর মনে থাকবে। এক দু ক্যান্ডেলে 1800 পয়েন্ট চলে গেছিল। আইবি বেশি থাকলে মার্কেট কোথায় কলে যাচ্ছে কোথায় ফুটে যাচ্ছে আমরা সব খেয়ালই করি না। আইবি বেশি, বাবা আর কোনো কথা নেই, চুপচাপ বসে থাকি। যখন মার্কেট আবার শান্ত হবে, একদিন তো ঝড় থামবে, পৃথিবী শান্ত হবে, তখন ট্রেড করা যাবে। এই যুদ্ধের ময়দানে আমরা ট্রেড করতে আসিনি, কারণ আমাকে কেউ বন্দুকের নল ঠেকিয়ে বলেনি এক্ষুনি ট্রেড কর। ট্রেডটা করছি অপশনাল, আমার ইচ্ছাতে। তাহলে আমি যখন দেখবো যে হ্যাঁ লাভ করার সুযোগ আছে তখন ট্রেড করব। কিন্তু অনেকের আমার দেখে মনে হয় কেউ তাকে চাবুক দিয়ে মারছে, তাড়াতাড়ি ট্রেড কর, কতক্ষণ বসে থাকবি। তারা যেন তাড়াহুড়ো করে ট্রেড নিতে ব্যস্ত থাকে। আসলে কি তাই? কাউকে এরকম কেউ বাধ্য করে না, কিন্তু এই বাধ্যবাধকতা নিয়ে ট্রেড করলে হবে না। দেখতে হবে কখন মার্কেট ঠিকঠাক ডিরেকশনে ঠিকঠাক ভাবে চলবে, তখন গিয়ে ট্রেড করা যাবে। আইভি সম্বন্ধে ছোট করে ধারণা দিলাম, পরে ডিটেল আলোচনা হবে। ঠিক আছে, তারপরের লাইন ডেল্টা। আমি সবগুলোই চেনাবো আজকে। আজকের ক্লাসটা রেকর্ডিং করলাম কারণ হচ্ছে এটা ভীষণ ভাইটাল। আমি প্রতিটার সংজ্ঞা দিতে দিতে যাচ্ছি, তাই না? ডেল্টা কি? একটু মুছি, উপরের দিকে যেতে হবে। সব হয় ইন্দামানি হয়ে যাচ্ছে, নাহলে অর্ধমানি হয়ে যাচ্ছে। মিডিলটা রাখি। একটা ডেল্টা আমি খুঁজছি। উপরের একটা ডেল্টা খুঁজছি। এদিকের একটা ডেল্টা আড়াল হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। আমি একদিক দিয়ে দেখাই, শুধু কল সাইড দিয়ে বাম দিক দিয়ে দেখাই, ঠিক আছে? সবার দেখতে সুবিধা হবে। ডান দিকটা ছেড়ে দিলাম। আমি কল সাইডে 24,100 একটা ডেল্টা দিয়েছি, কল সাইডে আরো ডেল্টা দিয়ে নিচ্ছি, 24,300 একটা ডেল্টা নিচ্ছি, আর একদম উপরে নিয়েছি 23,900 ডেল্টা কল সাইডে। ডেল্টাটা কি না, এর সঠিক ডেফিনেশন বললে ডেল্টা হচ্ছে সম্ভাবনা। কি সম্ভাবনা? যে আমার প্রিমিয়াম জিরো হবে না তার সম্ভাবনা। তাহলে 23,900 সম্ভাবনা কতটা ছিল? 89.99, মানে 90% সম্ভাবনা ছিল যে এইটা জিরো হবে না। 24,100 সম্ভাবনা কত? 67% সম্ভাবনা জিরো হবে না। আর 24,300 সম্ভাবনা কত? 32% সম্ভাবনা জিরো হবে না, কিন্তু জিরো হয়ে গেছে। আর বাকিগুলো জিরো হয়নি। চার্ট দেখে ট্রেডার হয়ে গেলে তাহলে পৃথিবীতে একটাই পেশা থাকতো, ট্রেডিং ট্রেডিং ট্রেডিং। ঠিক আছে, সমস্যা কিছু হতো না, রোজগার সবার হতো। একটা ছোট সমস্যা হতো, আমাদের জঙ্গলে ফিরে যেতে হতো, আর টাকা নিয়ে গাছে থাকতে হতো, আর ফলমূল পেড়ে খেতে হতো, তাই না? কেউ চাষ করতো না, কেউ পোশাক বানাতো না, কেউ বাড়িঘর তৈরি করতো না। বিষয়টা চার্ট দেখে এত সহজে ট্রেড করা যায় না। ট্রেড করতে গেলে ট্রেডের নিয়ম কানুন জানতে হয়, তার ঝুঁকি জানতে হয়, তারপরে গিয়ে ট্রেড করতে হয়। তাহলে ডেলটা কি বলে দিচ্ছে খোকন দা? ঝুঁকি কতখানি আছে, মানি জিরো হবে কিনা তার একটা আমি হিসাব। যেটা কিনছি সেটা শূন্য হয়ে যাবে না তো? ডেলটা বলে দেবে না, না, চান্স নেই। যত উপরের দিকে যাওয়া যাবে, আমি একটু উপরের দিকে যাচ্ছি, আমাকে প্রতিবার এগুলো কাটতে হয় তো, একটু সমস্যা হয়।
একটু উপরের দিকে যাচ্ছি, যত উপরের দিকে যাচ্ছে তত কি আছে, আমি অল স্ট্রাইক প্রাইস করছি, পসিবিলিটি কম। বেড়ে যাচ্ছে, মানে জিরো হবে না, আমি অল জিরো স্ট্রাইক হবে প্রাইস না। করছি। হ্যাঁ, কত পার্সেন্ট? 22,600। নিয়ার অ্যাবাউট 100%। 100 হচ্ছে, 97 পয়েন্ট সামথিং। 100 হচ্ছে এগুলো, হ্যাঁ 100 হচ্ছে, হ্যাঁ। এগুলো জিরো হবেই না, যত হুম, নিচে যাব জিরো হবে, প্রবল গ্যারান্টি আছে, সম্ভাবনা, প্রবল গ্যারান্টি দিচ্ছে তো সম্ভাবনা। জিরো হয়ে যাবে। তাহলে হুম। আমি যখন কিনবো আমাকে জানতে হবে যে যেটা কিনছি এটা সময়ের সাথে সাথে জিরো হবে কিনা। ঠিক আছে, আমি একটা গ্লান্স দেখালাম, আমাকে আবার যেতে হবে নিয়ার এটিএম। বোঝা গেল ডেলটা কি? হুম। এবারে ডেলটা সম্বন্ধে আরেকটা তথ্য দেবো, দারুণ তথ্য। মার্কেট 100 পয়েন্ট উপরে গেল, আমি কি 100 টাকা পাবো কল কিনলে? না। আরে উত্তর দিতে হবে কাউকে। আমি না, কল কিনেছি, মার্কেট 100 পয়েন্ট উপরে গেছে, আমি কি 100 টাকা পাবো? 100 টাকা পাবো না, বেশি পাবো। বেশি পাবো? সেটা তার সেটা তার মানে প্রিমিয়াম অনুযায়ী পাবো। আমি প্রিমিয়াম অনুযায়ী তো পাবো। আমি বলছি হুম। মার্কেট যদি 50 পয়েন্ট উপরে যায়, পার শেয়ার 50 টাকা কি পাওয়া যায় বেশি কলে? না, কিছু কম পাওয়া যায়, 50 টাকা পুরোপুরি পাওয়া যায় না। 50-এর কিছু টাকা কম পাওয়া যায়, কতটা কম পাওয়া যায় সেটাই ডেল্টা। 1 পয়েন্ট গেলে কত টাকা পাওয়া যাবে সেটা ডেল্টা। মানে যদি 23,650-এরটা কিনি, তাহলে মার্কেট 1 পয়েন্ট গেলে 97.6 পয়সা পাবো। পয়সা দেবে। ইয়েস। 10 পয়েন্ট গেলে 9 টাকা 76 পয়সা পাবো। হুম। আমি 10 পয়েন্ট দিয়ে বোঝাই। আর যদি আমি এটা মুছি আগে, মার্ক করে করে দেখাই, ভেরি মাচ ভাইটাল। হ্যাঁ, সবই ভাইটাল, এরকম কিছু নেই। এই এই ক্লাসে ভাইটাল নয় এরকম কোনো কিছু নেই, কিন্তু যে একটা ক্লাস মিস করবে, ঠিক আছে, সে শুধু ওই একটা কারণ না জানার জন্য মাঝে মাঝে ঝাড় খাবে, মাঝে মাঝে লস নিতে হবে। বোঝা গেল কি? সব কারণ নিয়ে মার্কেট চলে, সবগুলো কারণ নিয়ে মার্কেট চলে। আজকেই বলে দিলাম, আজকেই শিখে নিয়ে কালকে প্র্যাকটিস হবে না, প্রতিটা বিষয়ের ক্লাস হবে, সব ডিটেল জানতে হবে, তবে গিয়ে ট্রেড করা যাবে। নিজে ট্রেড ইনিশিয়েট করতে গেলে কিন্তু এই অল্প বিদ্যা কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর। সব থেকে তাড়াতাড়ি লস করতে হলে তার জন্য একটা উপায়, অল্প এখানে শিখে নাও, আমার কাছে হলেও হবে। অল্প শিখে ট্রেড করলে খুব তাড়াতাড়ি সে তার সব সম্পদ হারাতে পারবে। পুরোটা শিখতে হবে, একটাই শর্ত। ঠিক আছে, আমি দেখাচ্ছিলাম 23,650-এ কত ছিল, এখন দেখাচ্ছি যদি 23,900 কিনি, 950-এ কিনি, তাহলে 10 টাকায় কত পাবো? 8 টাকা 55 পয়সা। ঠিক আছে, আবার হুম। একই জিনিস আমি যদি ওটিমের দিকে যাই আস্তে আস্তে, 23,850 দাগ যেভাবে পড়েছে, 9 টাকা 31 পাবো। কিন্তু 24,150-এরটা যদি কল কিনি, 10 পয়েন্ট উপরে গেলে কত পাবো? 5 টাকা 91। 50 পয়েন্ট উপরে গেলে 27 টাকা মতো পাবো। বোঝা গেল কি? হুম। হ্যাঁ, বুঝতে পারলাম। আমি বলছি মার্কেট কি যখন রানিং থাকে তখন কি এটা আপ ডাউন হতে থাকে না, এটা যেটা সকালে থাকে সেটা fixed থাকে? প্রতিটা ডিজিট সারাক্ষণ চেঞ্জ হতে থাকে, এটা লাইভ। আবার একটা দাগ দিয়েছি, 24,100 6 টাকা 72 পাবো। কিন্তু 24,000 কিনলে কত টাকা পাবো? 10 পয়েন্টে 1 টাকা 72 পাবো। বোঝা গেল?
হ্যাঁ। তাহলে ডেল্টা কি জিনিস দুরকম চিনলাম আমরা, তাই না? এক জিরো হবে কিনা, আর দুই 10, 1 পয়েন্ট গেলে আমি কত পাবো? 1 পয়েন্ট গেলে আমি 24,400, 1 পয়েন্ট গেলে আমি পাবো 0.17, মানে 17.27 পয়সা। ক্লিয়ার? হুম। ডেল্টার সঙ্গে গামা, গামা কি জিনিস শেখাবো না, গামার চরিত্রটা শুধু বলে দিই। ডেল্টার সঙ্গে গামাটা যোগ হয় শুধু, এটুকু শুনে নাও। মানে 1 পয়েন্ট মার্কেট উপরে গেলে শুধু ডেল্টা পাওয়া যাবে না, তার সঙ্গে গামাটা পাওয়া যাবে। গামাটা এতটাই সামান্য, খুব একটা এফেক্ট করে না। ক্লিয়ার? এই মাইনর, এগুলোকে গ্রিক বলে, ডেল্টা, গামা, থিটা, ভেগা, এগুলোকে মেজর গ্রিক। এছাড়া মাইনর গ্রিক কিছু আছে, ল্যামডা ট্যামডা, এগুলো অনেক মাইনর গ্রিক আছে, সেগুলো চার্টে নেই। এরাই মার্কেটকে, এই কেনা বেচার উপরে এগুলো কমে বাড়ে, এগুলোই মার্কেটকে উপর নিচ নিয়ে চলে যায়। এটা হচ্ছে ফিউচারের সঙ্গে স্পট প্রাইসের ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে। যাই হোক, গামাটা কি না, গামা ডেল্টার সঙ্গে, গামা একটা অনুঘটক, ডেল্টার একটা চামচা। সঠিক একটা সংজ্ঞা মনে হয় দেওয়া গেল। ডেল্টা যদি বাড়ে তার সঙ্গে গামা সামান্য কিছু হলেও দেবে। যেমন মহাভারতে বানর সেনারা পাথর নিয়ে রাস্তা তৈরি করেছিল, তো কাঠবিড়ালিও সামান্য অবদান রেখেছিল। সেখানে ডেল্টা যদি বানর সেনা হয়, গামা কি হবে? কাঠবিড়ালি। ঠিক আছে? গামা যত উপরের দিকে যাবে কিন্তু গামা কম, গামা যত নিচের দিকে যাবে তত বেশি। দেখা যাচ্ছে কি এটা? একদম উপরে গামা কত? 0.0002। আর একটু নিচের দিকে নামলে একটু ধর্তব্যের মধ্যে আছে। বোঝা গেল কি? হ্যাঁ। এটা শুধু 17। ডেল্টার সাথে যোগ হয়। ক্লিয়ার? একদম। অনেকটা বেশি কন্টেন্ট, আজকের ক্লাস কিন্তু খুব ছোট হবে, কারণ এতটা কন্টেন্ট মাথায় নিতে গেলে যে কোনো কারোর মাথা খারাপ হওয়ার জোগাড়। আর একটা পয়েন্টে যাব, বেগা জানার এখন দরকার নেই। থিটা, থিটাটা কি? ভীষণ ইম্পর্টেন্ট আমাদের, এটাও খেয়াল রাখতে হয়। আমি বললাম এখানে যা আছে গামা বাদ দিয়ে সবগুলোর দিকে নজর রাখতে হয় বেশি। স্যার হয়তো, আমি যার থেকে শিখেছিলাম তিনি হয়তো গামাটাও দেখেন, আমি গামা দেখি না, গামা পর্যন্ত যাই না, বাকি সবগুলোই দেখি। ঠিক আছে? কারণ গামাটা ফিগার এতটাই কম, ওটা এফেক্টও খুব কম মার্কেটের উপর। থিটা, থিটা কি? থিটা হচ্ছে টাইম ভ্যালু। অ্যাকচুয়াল প্রিমিয়াম ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে পার্থক্য আছে। প্রিমিয়ামের ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য একটু বলে দিই। এইটা দেখেই দেখায়, 23,850 দিয়ে দেখায়। কালকে যখন মার্কেট ক্লোজ হয়েছিল, 23,850-এর দাম কত ছিল? উত্তর দিতে হবে, কাছাকাছি গেলেও হবে। বা পরেরটা, 40, 40। যদি পরেরটা ধরি তাহলে কত হবে? তেইশ পরেরটা হাজার হবে নশোটা যেটা দাগ দিয়েছি। আজকে মার্কেট ক্লোজের সময় দাম ছিল 216। গতকাল মার্কেট ক্লোজের সময় দাম কত ছিল? 221। এই, সরি। শোনা যাচ্ছে না, জোরে বলতে হবে। 5 টাকা, 5 টাকা 6 টাকা মতো ছিল।
আরে আমি আবার বলছি 23,900 দাগ দিয়েছি, 23,900 এই যে বক্স করেছি। হুম, 216 টাকা ছিল হ্যাঁ, লাস্ট আজকে। আজকে তো 216 টাকা দাম আছে, মানে বন্ধের সময়। হুম। কালকে বন্ধের সময় দাম কত ছিল? গতকাল দাম কত ছিল এর? আহ, 221 টাকা। অন্য কেউ, খোকনদা? ওটাই তো 221 টাকা আ- সামথিং কত দাম যেটা ছিল আছে। গতকাল? দুশো দুশো একুশ টাকা একুশ টাকা সামথিং। ওইটা তো। 200? 21 টাকা। 21 টাকা 85 যেটা আছে। 221 টাকা 85, দাম কমেছে। কমার পরে 216 হয়েছে। দাম তো 221 টাকা 85 ছিল না। এটা ছিল আচ্ছা, 400 ওটা আহ অ্যাড হবে ও দুটো, চারশো তাই তো? ছত্রিশ টাকার মতো। দুটো অ্যাড হবে, এটা কার অ্যাড কার হবে, মাথায় এসেছে আর কার কার আসেনি? 436 আমার তো টাকা। আসেনি। 400, 436 টাকা ওই সামথিং, 37 টাকা ওই 36 ছত্রিশ টাকা সাঁত্রিশ এরকম। টাকা এই হুম বক্তব্যটা হুম কার হুম। কার মাথায় আসেনি? কখন দেখ। আসেনি, আসেনি। এখন এলো। আচ্ছা, লেটে হলে এলো তো, ঠিক আছে। হ্যাঁ, এই প্রথম শোনা হচ্ছে, বিষয় হচ্ছে যে যা ক্লাস হচ্ছে সব একবারে মাথায় ঢুকবে না, যখন বলছি তখন যাবে, তারপরে মাথা থেকে আবার বেরিয়ে যাবে। তাহলে ক্লাসটা কি করতে হবে? ভিডিওটা বারবার দেখতে দেখতে হবে। হবে দাদা, রিপিট করতে হবে। ভিডিওটা বারবার দেখতে হবে, বারবার দেখলেই আস্তে আস্তে রপ্ত হবে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি শিখছিলাম কি, থিটা। থিটা হচ্ছে টাইম ভ্যালু। টাইম ভ্যালু কি না, কালকে এই 24,117 মার্কেট থাকলে তার দাম হতো কত? 237 টাকা 38 টাকা, যাই হোক একটা ফিগার ধরে নিচ্ছি, 240 টাকা, সরি 440 টাকা, তাই তো? হুম। তো 440 টাকা তার দাম নয়, তার আসল দাম কত? 216। আর বাকিটা হচ্ছে টাইম ভ্যালু। সময়ের সাথে সাথে সেই টাকাটা শেষ হয়ে যাবে, পড়ে থাকবে আসল দামটা, পড়ে থাকবে 216 টাকাটা। আর টাইম ভ্যালুটা কোথায় চলে যাবে? টাইম ভ্যালুটা এ মাইনাস হয়ে হবে। যাবে। মাইনাস হয়ে যাবে। এই থিটাটা হচ্ছে টাইম ভ্যালু। থিটা কিভাবে ক্যালকুলেট করে আমরা পরে শিখবো। মোটামুটি চেনানোর চেষ্টা করলাম, একটু রিপিট করি। আমরা প্রথম শিখলাম মাঝখানে থাকে মার্কেট প্রাইস, আর মার্কেট প্রাইসের নিচে স্ট্রাইক প্রাইসের পুরো স্যার সিরিজটা থিতাটা থাকে। একবার রিপিট করুন না। তারপরে শুরু, মাঝখান থেকে দুদিকে আস্তে আস্তে যাবে এলটিভি প্রথম, দ্বিতীয়টা হচ্ছে চেঞ্জ পয়েন্ট, মানে কালকের থেকে আজকে কতটা বেশি, কম না বেশি, সেটা লাল বা সবুজে দেখে বুঝে যাবো, লাল হলে কম, সবুজ হলে বেশি। কতটা বেশি বা কতটা কম সেটা সংখ্যা দেখলে বুঝে যাব, ঠিক আছে। তারপরে ভলিউম, আজকে সারা দিনে, আজকে শুরু হয়েছিল যখন তখন জিরো ছিল, আজকে সারা দিনে কতটা ভলিউম জেনারেট হয়েছে এটা পাবো তার পরের লাইনে। তারপরের কলমে কি পাবো? ওয়াই, এখন কতটা ওপেন ইন্টারেস্ট আছে, মানে মার্কেটে মার্কেটে কতটা এখন ওপেন ছাড়া আছে, ওপেন ইন্টারেস্ট কতটা আছে সেটা বুঝতে পারবো। আমার একটা প্রশ্ন ছিল সঞ্জয় দা। হ্যাঁ, আমি নেবো প্রশ্ন। প্রশ্নটা হলো যে উপরে এটা তো 440 টাকা ছিল, মাইনাস হয়ে আজকের দাম হয়েছে 216 টাকা। হ্যাঁ, আচ্ছা, পুট সাইডে এইটা 24,300, এটা কি 183 টাকা এখন আছে? ওটার দাম কি কালকে ছিল 110 টাকা, না ওটা আরো কম ছিল? কোন জায়গায় কত স্ট্রাইক প্রাইস? 24,300 পুট সাইডে। চব্বিশ চব্বিশ হাজার হাজার তিনশো তিনশো নিচে। ফুট সাইডে ওটার দাম ছিল, ওটার দাম ছিল 73 টাকা 25 পয়সা। আচ্ছা, মানে ওই 110 টাকা, ওটা কি করে বুঝলাম? 110 টাকা দাম বেড়েছে তো। হ্যাঁ, সেটাই বললাম, 110 টাকা তাহলে দাম বেড়েছে। তাহলে কালকে যেটা ছিল তার সঙ্গে আজকে যে দামটা আছে সেটা প্লাস করতে হবে, তাই তো?
হ্যাঁ আমি মাইনাস করলাম। 183 থেকে 183 টাকা তো 110 এখন দাম। হ্যাঁ, 183 থেকে 110 মাইনাস করলাম, তাই তো? হ্যাঁ মাইনাস করলাম, তাহলে গতকালকে যে দামটা ছিল 183 73 টাকা 20 পয়সা দাম ছিল গতকালকে, 110 টাকা বেড়েছে, হ্যাঁ। তাহলে 183 হয়েছে। আচ্ছা। আমি বলছি এই হুম যে হুম হুম ক্যালকুলেশনে টাইম ভ্যালু দেখলাম, এটা অন্য জিনিস কিন্তু। এটা হুম হুম বললাম যে হুম ওটা টাইম ভ্যালু ছিল, এটা বোঝানোর জন্য। টাইম ভ্যালুর হুম। ক্যালকুলেশন নয় কিন্তু এখানে, ঠিক আছে? না না, ঠিক আছে ঠিক আছে টাইম ভ্যালু বোঝাতে গিয়ে এটা বললাম যে ওটা ঠিক আছে। যদি 24,170 কোনো সময় পৌঁছাতো 117, তখন ওর দাম দেখাতো এত টাকা, হুম 140 টাকা দাম দেখাতো তখন, এই সরি 440 টাকা দাম দেখাতো, ঠিক আছে? কিন্তু তো ওর আসল দামটা কত? 216। আমি বলছি যে কালকে যদি কোনো একটা সময়ে এই থিটাটা দেখতে গিয়ে ওই চেঞ্জ পিটিএস এর সঙ্গে গুলানোর কিছু নেই কিন্তু, থিটাটা আলাদা জিনিস। এখন মার্কেট কত আছে? 24,117। 24,117। কালকে যদি মার্কেট 24,117 থাকতো কোনো এক সময়, তখন এটার দাম হতো 240 টাকা, এই সরি 440 টাকা। এটার দাম হতো 4 440 টাকা। 437। আমার লেখাটা একটু খুব কঠিন এখানে, ঠিক আছে? আমার তো ফ্রি হ্যান্ড নেই। এইটা দাম হতো কালকে, কিন্তু এটা যদি হতো, যদি 24,117 কালকে মার্কেট যেত, কালকে মার্কেট ওই জায়গায় ছিল না, ঠিক আছে? ওই ক্যালকুলেশন এরকম করে পাওয়া যাবে না। যদি কালকের 24,117 মার্কেট থাকতো, তার দাম থাকতো 437 টাকা, কিন্তু হুম তার মানে ওর মধ্যে 216 টাকা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আমরা পরে শিখবো, ওটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু, শিখবো পরে। ওটা ওর আসল দাম। আর বাকিটা ছিল টাইম ভ্যালু, বাকিটা ফেক দাম, যে দামটা সময়ের সাথে সাথে উড়ে যাবে। বোঝা গেল? এটা অন্য জিনিস শিখলাম হুম থিটা শিখতে গিয়ে, ঠিক আছে? ওকে। হুম তাহলে ভলিউম আমরা শিখলাম যে সকালে জিরো ছিল, তারপরে সারাদিন কত ট্রেড হচ্ছে, তার অ্যাকুমুলেশনটাই হচ্ছে ভলিউম। তারপরে শিখলাম ওয়াই। ওয়াই আজকে সকাল থেকে যা ছিল ছিল, এই মুহূর্তে কতটা ওপেন আছে, সেটা ওয়াই। আর ওয়াই চেঞ্জে গিয়ে জানতে পারবো কালকের থেকে আজকের পরিবর্তনটা কি, আজকের কালকের থেকে কতটা বেশি বা কতটা কম। আইভি মানে ইমপ্লয়েড ভলাটিলিটি, মানে মার্কেটের ভলাটাইল কতটা, সেটা আইভি দেখে জানতে পারবো। ডেল্টা মানে জানতে পারবো আমার প্রিমিয়ামে বেঁচে থাকার সম্ভাবনা কতটা, এটা জানতে পারবো ডেল্টাতে। আর একটা জিনিস জানতে পারবো কি ডেল্টাতে, না মার্কেট যতটা পয়েন্ট উপরে যাবে, আমি ঠিক তার কত পার্সেন্ট আমি টাকায় পাবো। টাকায় কোনোদিন 1 টাকায় 1 টাকা পাওয়া যায় না, ঠিক আছে? মজার ব্যাপার আছে, যেটা 1 টাকায় 1 টাকা পাওয়া যায়, যখন মার্কেট জোরে মুভমেন্ট দেয় হঠাৎ 2-1 সেকেন্ডের জন্য এই ডেল্টাটা হু হু করে বেড়ে যায়। বোঝা গেল? আমরা কেন মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি? যখন মুভমেন্ট দেয় তখন ডেল্টা দ্রুত গতিতে বাড়ে। ক্লিয়ার? তারপর একটা গামা, হুম গামা ডেল্টাকে সাপোর্ট করে। তারপর একটা শিখেছি থিটা। থিটা মানে টাইম ভ্যালু। এই পর্যন্ত আজকের ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস এই পর্যন্ত। থিতাটা একটু বলে দিন না স্যার। হ্যাঁ, হ্যাঁ, আবার কি? থিটাটা একটু ওখানে বুঝিয়ে দিলে হলো তো আরেকবার। থিটা মানে টাইম ভ্যালু, এটা নিয়ে ক্লাস করবো, আজকে শুধু আমি পরিচয় করালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্লাস করতে হবে, আজকে একদিনে শিখে নেওয়ার মতন সাবজেক্ট নয় এটা। প্রত্যেকটা এই যা যা দেখালাম সবকটার উপরে একদম ডেডিকেটেড 1 দিন 2 দিন ধরে ক্লাস হবে, এর উপরে দাঁড়িয়ে অঙ্ক, ঠিক আছে? এগুলোকে না চিনলে অঙ্ক হবে কি করে? এগুলো কার কি গুণাগুণ জানবো, তবে তো অঙ্ক হবে, তাই তো? হ্যাঁ। আর তাহলে থিওরিটিক্যাল বক্তব্য এই পর্যন্ত শেষ। এবারে বক্তব্য কাজের কথা বলি। ট্রেড করা মানে সকালবেলায় এসে হয় কল নয় পুট নয়, ট্রেড করা মানে আমাকে জানতে হবে কোন সময়ে কোনটা এন্ট্রি পয়েন্ট কোনটা এক্সিট পয়েন্ট। এটা শিখতে প্রায় 5 থেকে 6 মাস সময় নেব শেখাতে। যদি সপ্তাহে 2টো করে ক্লাস করি, 15 আগস্টের পর থেকে 2টো করে ক্লাস হবে। সঠিক এন্ট্রি সঠিক এক্সিট, আর যদি কেউ স্যারের পুরো থিওরি মেনে চলে
আমরা প্রতিদিন ট্রেড করি, আমাদেরও কখনো কখনো রেড দেখতে হয়, লাল দেখতে হয়। কেন লাল দেখি? তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা লিমিট আছে লোভের। আমি নির্লোভ মানুষ, কিন্তু আমারও একটু লোভ আছে, ঠিক আছে? একদম কিচ্ছু লোভ না থাকলে আমি এটাই শিখতে গেলাম কেন? প্রত্যেকেরই লোভ আছে। তাহলে লোভের কারণে আমরা নিয়মের কিছু উল্লঙ্ঘন করি, মানে নিয়ম ভাঙি। নিয়ম ভেঙে ট্রেড করলে তখন রিস্ক থাকে, তখন ট্রেডে ক্ষতি হয়। না হলে স্যারের থিওরি মেনে, আমি যে থিওরিটা শেখাবো পুরোটাই শেখাবো, সেটা মেনে কেউ যদি পুরো ট্রেড করে তাহলে কিন্তু তার, আমার তো মনে হয় কোনোদিনও হবে না, তবু এতটা জোর দিয়ে বললাম না, আমি 99.99% দিন তার হবে না। মানে পুরো গোনা, সে যদি 10,000 দিন ট্রেড করে তাহলে একদিন লস হবে থিওরি মেনে। সব থিওরি মানতে হবে, আইভি মানতে হবে, ডেল্টা মানতে হবে, গামা মানতে হবে, ওয়াই চেঞ্জ মানতে হবে, ভলিউম মানতে হবে, চেঞ্জ পিটেজ মানতে হবে, এভরিথিং মানতে হবে। যদি কেউ স্যারের সব থিওরি মানে তাহলে লস হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কি সারাদিনে একটা ট্রেড হবে? তাতেও সারাদিন একটা ট্রেড, ভেরি গুড, সারাদিনে একটা সেফ ট্রেড হতেই হবে, হতেই হবে। ভেরি গুড। রেয়ার, বছরে 200 দিন ট্রেড, 200 দিনের মধ্যে হয়তো একদিন বাদ যেতে পারে, না হলে একদিন না, 200 দিনের মধ্যে হয়তো 10 দিন বাদ যেতে পারে, না হলে আচ্ছা, প্রায় প্রত্যেক দিন একটা ট্রেড হবে। হ্যাঁ, আবার কিছু ফেজ আছে পুরো বাদ চলে যায়, আইভি বেশি, তাহলে সেদিন ট্রেডই হবে না। তো তাহলে ওই নিয়ম ধরলে, সব নিয়ম ধরলে ট্রেড করা যাবে না, এরকম অনেক দিন আছে 200 দিনের মধ্যে 50 দিন বাদ চলে যাবে, 25% বাদ চলে যাবে আইভি বেশি থাকার কারণে, থিটা বেশি থাকার কারণে, মার্কেট অল টাইম হাই থাকার কারণে। এইরকম কারণ যদি কেউ সব মানে তাহলে তার একদিনও লস হবে না। কিন্তু আমরা এরকম কারণ মানি না, ওগুলো আমরা কি করে নিই, একটু কনসিডার করে নিই। ঠিক আছে বাবা, সবাই তো আর পারফেক্ট হয় না, আমরা এত পারফেক্ট হবে কেন? ট্রেড করি এবং লাভও করি, তার মধ্যে কোনো কোনো দিন ভুল হতে পারে। যদি যদি কেউ সব নিয়ম মানে ভুল হবে না, এটা গ্যারান্টি আছে। ওকে, ট্রেড করার সব থেকে বড় গুণ হচ্ছে ধৈর্য লাগবে। আমার স্যারের শেখানো বক্তব্য আমি আবার বলে দিচ্ছি যে যার ধৈর্য যত বেশি, সে ট্রেড থেকে তত বেশি রোজগার করতে পারবে। যদি কারো ট্রেড থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রোজগার করার হয়, তাহলে তার এখন ধৈর্য ধরে ধ্যান করতে হবে শিবের মতন। 3 মাস পেপার ট্রেডিং, 3 মাস 6 মাস সিঙ্গেল লট ট্রেডিং, 1 বছর ধরে সিঙ্গেল লট ট্রেডিং, দেখে যাও দেখে যাও দেখে যাও, একটা সময় মার্কেট না গ্রিপে চলে আসবে, মার্কেট বোঝা যাবে, তখন থেকে লট বাড়িয়ে ইচ্ছা মতন প্রফিট করা সম্ভব হতে পারে। যতদিন না যার ক্যাপচার হবে, আমি কার কত সময় লাগবে প্রত্যেকের জন্য এক সময় নয় নিশ্চয়ই, ঠিক আছে, সেটা তার কাছে সেই আন্দাজটা যাবে যে এখন মোটামুটি বুঝতে পারছি। কিন্তু এর একটা বদগুণ হচ্ছে মার্কেট সব সময় চেষ্টা করবে আপনাদেরকে বোঝাতে যে দাদা আপনি পুরো শিখে গেছেন, এবারে যা আছে নিয়ে আসুন, সব এখানে লাগিয়ে দিন। আমার ক্লাস করতে করতে এটা 10 বার হবে, যে যা শিখে গেছি কালকের থেকে একদম পুরো ফাটিয়ে দেবো, যা আছে লাগিয়ে দেবো। এই মানসিকতা থেকে বেরোতে হবে। 6 মাস ধৈর্য ধরে শিখুন, তারপরে প্র্যাকটিস করুন লম্বা সময় ধরে, রোজ লাভ করতে করতে অল্প লাভ করার প্র্যাকটিস করুন। অল্প লাভ করা প্র্যাকটিস করা, অল্প লস করা প্র্যাকটিস করা, এই দুটো প্র্যাকটিস যে ভালো করতে পারবে সে বেশি লাভ করতে পারবে, আদারওয়াইজ সম্ভব নয়। আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। আজকের ক্লাসটা যেহেতু প্রচুর তথ্য সমৃদ্ধ, এই ক্লাসটা বড় করা যাবে না, এজন্য আজকের মতন ক্লাসটা এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারোর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? আমার কোনো প্রশ্ন নেই, আমার প্রশ্ন আমি করেছি, ঠিক আমার আছে, কোনো প্রশ্ন নেই। তাহলে বলে দিবি। আমারও এখন এখন কোনো প্রশ্ন নেই।